$29 million to strengthen the political landscape in Bangladesh. 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আপিলতেও নাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন মুলুক সফরে আছেন। নির্বাচনের মাত্র 33 দিন আগে ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফর ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দে বহুমুখী জল্পনার জন্ম দিয়েছে। বেশ কয়েকটি সূত্র আমাদের নিশ্চিত করেছে যে 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচনে আপনাদের যে খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে, সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে। আমাদের দেশের অর্থনীতি ফুটা হচ্ছে এখন একেবারে ভেসে যাওয়ার উপক্রম। এই অর্থনীতি যে কি হবে, সামনে যে সরকার ক্ষমতায় আসবে সে হারে হারে টের পাবে। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তার বলার অপেক্ষা রাখে না। এক ক্রিকেট দিয়ে দেখেন না, তামিমরে ভারতীয় দালাল বানিয়ে দিচ্ছে। মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনূস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এবার বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়ে নাক গলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি বাংলাদেশে 12 তারিখ নির্বাচন হচ্ছে না? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে চলুন শুনে নেই ভিডিওতে। তার আগে দর্শক এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক বিস্তারিত। মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনূস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে, মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সখ্যতা বাড়ানো উচিত না, সেসব বিষয়ে মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে, চীন থেকে যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিন ওয়াশিংটন গেছেন। যেমনটা হয় খলিলুর রহমানের যে কোনো সফরের ক্ষেত্রে মূলধারার সংবাদ মাধ্যম থেকে কিংবা সরকারের তরফে তার আনুষ্ঠানিক বৈঠক বা সফর সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না। নানা সূত্র থেকে এরপর বেরিয়ে আসতে থাকে যে খলিলুর রহমান কখনো দোহায়, কখনো যুক্তরাষ্ট্রে গেছেন এবং বারবার যাচ্ছেন সরকারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষভাবে বিভিন্ন বার্তা বহন করে নিয়ে আসতে। খলিলুর রহমান এ দফায় ওয়াশিংটন যাবার পর এখন দেখা যাচ্ছে যে তিনি পৌঁছে যাওয়ার পর মূলধারার সংবাদ মাধ্যমগুলো দূতাবাস সূত্রেই খবর জেনে সে খবর প্রকাশ করবার সাহস করছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাকে যে ওয়াশিংটনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তরফে, সেটা জানান দেওয়ারও চাপ আছে ডক্টর ইউনূস সরকারের ওপরে এবং সে কারণে জানা যাচ্ছে যে এ দফায় নির্বাচন বিষয়ে আলোচনা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়েও, বাণিজ্য শুল্কের বিষয়টি মাথায় রেখে। এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস সূত্রে জানিয়ে দেওয়া হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টার যে খসড়া সূচি আছে তাতে তার আলাপ করবার কথা আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে আলোচনা করবার কথা আছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে। স্পষ্টত বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসন বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে উদ্বিগ্ন। তারা গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে তাদের যে বার্তা সেটা ইউনূস সরকারকে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরটির সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসনে বদল এনে এই অঞ্চলে
তার বিশ্বস্ত যে ব্যক্তিবর্গকে বসিয়েছেন, একেবারে সার্জিও গোর, পল কাপুরের মতো ব্যক্তি, অ্যালিসন হুকারের মতো ব্যক্তি, সেই প্রত্যেকজনের সঙ্গে এ দফায় সাক্ষাৎ হবে খলিলুর রহমানের। দেখেন, সার্জিও গোর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছেন এবং তাকেই এ দফায় নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে। সার্জিও গোরকে নভেম্বরে যখন শপথ গ্রহণ করানো হয়, তখন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে স্পষ্টত তাকে বলেন যে বন্ধু মোদির পরামর্শ অনুসারে এবং তার সঙ্গে সুসম্পর্ক রেখে চলাই হবে সার্জিও গোরের মূল উদ্দেশ্য। কারণ একদিকে যেমন এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসন মনে করে ভারত সরকার বা ভারত তাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রধান মিত্র চীনকে একরকমের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে, চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে এই অঞ্চলে ভারত তার প্রধান মিত্র। তার চেয়েও যে বড় বার্তাটা প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাগঢাক না রেখে সার্জিও গোরকে দিয়েছেন, সেটা হচ্ছে ভারতে যে বিশাল মধ্যবিত্ত আছে তাতে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি আরো বাড়াতে হবে এবং সেই লক্ষ্যটা মাথায় রেখে যাতে সার্জিও গোর সেখানে কাজ করে। দেখেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের ওঠানামা দেখা যাচ্ছে, মানে এই সম্পর্কটা ভালো হয়, এই সম্পর্কটা ভীষণ খারাপ হয়ে যায়। ট্রাম্প যাকে মাই ফ্রেন্ড মোদি বলেন, সেই মোদির সঙ্গে ট্রাম্প প্রশাসনের, তার প্রধান কারণ কিন্তু এটাই যে ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারছেন না যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে বা অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে, বিশেষ করে রাশিয়ার মতো দেশের সঙ্গে, যখন ভারত সেই ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারে। কাজেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যাবতীয় মার্কিন প্রশাসনের প্রধান পার্থক্যটা হচ্ছে ট্রাম্প প্রশাসন সব বাণিজ্যের লেন্সে দেখেন। এই ইউনুস সরকার যেই মার্কিন প্রশাসনের এক রকমের উৎসাহে, সমর্থনে এবং পরিকল্পনায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, মানে বাইডেন সরকার, সেই সরকারগুলো মানে এ যাবৎকালের মার্কিন প্রশাসনের প্রধান একটা লক্ষ্য থাকতো রেজিম চেঞ্জের মাধ্যমে, মানে তারা যাদেরকে মার্কিন বিরোধী সরকার হিসেবে চিহ্নিত করত, শেখ হাসিনা স্পষ্টতই তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী সরকার হিসেবে চিহ্নিত হয়ে এসেছে। ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা খারাপ হতে থাকায় সেই অবস্থায় তারা বরাবর মার্কিন স্বার্থ বিরোধী সরকার সরিয়ে মার্কিন স্বার্থ দেখবে এমন সরকার বসাতে চায় এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো, বিশেষ করে অনেকেই বলেন ডেমোক্র্যাট সরকারগুলো, এমনকি সেক্ষেত্রে ওই সরকারের পতনের পর যদি উগ্রবাদের বিকাশ হয়, ইসলামী চরমপন্থার বিকাশ হয়, সেসব সরকারকেও মার্কিন সরকার বরাবর আশকারা দিয়ে এসেছে। ট্রাম্প প্রশাসন এ দফায় ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছে যে তারা কিছুতেই এসব গণতন্ত্র আনতে বা রেজিম চেঞ্জ করতে উৎসাহ দেবে না। আর তার চেয়ে সবচেয়ে বড় যে কাজটা তারা ঠেকাবে সেটা হচ্ছে তারা ঠেকাবে ইসলামী উগ্রবাদের বিকাশ। আসসালামু আলাইকুম দর্শক, কথায় বলে না ওই কাজের বেলায় ঠন ঠন খেল্লা করছি লড়াই বেশি। আমাদের দেশের অর্থনীতি ফুটা হচ্ছে এখন একেবারে ভেসে যাওয়ার উপক্রম। এই অর্থনীতি যে কি হবে, সামনে যে সরকার ক্ষমতায় আসবে সে হারে হারে টের পাবে। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তার বলার অপেক্ষা রাখে না। এক ক্রিকেট দিয়ে দেখেন না, তামিমদের ভারতীয় দালাল বানিয়ে দিচ্ছে। মানে বিতিকিচ্ছিরি হইতে হইতে একটা নিকট প্রতিবেশী, বৃহত্তর প্রতিবেশী, তিন দিক দিয়ে ঘেরা, তার ছাড়া আমার চলেও না। সেই প্রতিবেশীর সাথে পৃথিবীর কোন ব্যাককেলে এত খারাপ সম্পর্ক করে? একটা উদ্দেশ্য, অন্য কারো ইন্টারেস্ট বাস্তবায়নের জন্য, অন্য কারো সুবিধার জন্য। পাকিস্তানের সাথে বরাবর বাজাবাজি। পাকিস্তানের সাথে যে সম্পর্ক, বাংলাদেশের সাথে তো ভারতের সেই সম্পর্ক ছিল না, কোনো কালেই ছিল না। বিএনপি ক্ষমতায় এসছে, 4 দলীয় জোট সরকার, জামাত ক্ষমতায় ছিল, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল, জিয়াউর রহমান ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি বাদেই দিলাম যে তাদের আওয়ামী লীগ বা শেখ হাসিনার শাসন এগুলো বলে যে ভারতের সাথে তাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু অন্য শাসনগুলোর সময় তো এরকম পরিস্থিতির দিকে যায়নি এবং আগামীতেও যাবে না। আগামীতেও তো বিএনপিও বলে, জামাতে ইসলামী বলে, ভারতের সাথে এরকম বাজাবাজি, গায়ে পড়ে ঝগড়া করা, এগুলোর মধ্যে তারা যাবে না। এবার এসে দেখেন, ওই যে শুরুতে বললাম না খেল্লা করছি লড়াই বেশি। আমাদের অর্থনীতি এরকম দুরবস্থার মধ্যে বিমান কিনবে, যুদ্ধ বিমান কিনবে কি পাকিস্তান যে যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, সেই যুদ্ধ বিমান কিনবে। মানে উদ্দেশ্যটা তো খুব পরিষ্কার। মাঝখান দিয়ে কিছু কমিশন, মাঝখান দিয়ে কিছু হুম্বি তম্বি হুলস্থুল, আর যারা এগুলো করে যাচ্ছে তাদেরকে তো পরে আপনারা খুঁজে পাবেন না। তো স্বাভাবিকভাবে ভারত কি ঘাপটি মেরে থাকবে? ভারত একটা প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়ার আড়ালে ব্যাপারটা এরকম যে দাঁড়াও না, দেখাচ্ছি মজা, আমরা কিছু না কিছু একটা করছি। মানে ভারতকে কিছু করতে বাধ্য করবে কিনা এসব করে সেই কথাই মানে বলা বাকি আর কি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে
17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির ভাষ্য, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তারা তীক্ষ্ণ নজর রাখছে। তার মানে কি, আমি যেটা বলেছি যে তীক্ষ্ণ নজর রাখছে মানে কি চুপ করে বসে আছে, দেখি কোন দিক যায়। এরাও তো, ভারতও তো পেজগির দেশ না, মানে পেজগিতে ভর্তি, ওখানেও ধর্মান্ধ আছে, ওখানেও উগ্রবাদী আছে। ফলে আমরা কি একটু ঝুঁকির মধ্যে যাচ্ছি না দিন দিন, সেধে গায়ে পড়ে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখি। মানে বিমানের এই ঘটনাটিতে, বিমান কেনার বিষয়টি তারা বলছে যে জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলে এমন ঘটনায় তারা গভীর তীক্ষ্ণ নজর রাখে। তার মানে জাতীয় নিরাপত্তার সাথে এটাকে সংশ্লিষ্ট করে তারা দেখছে। সংবাদ সম্মেলনে আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে উঠে আসে। যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনার নিবিড় পর্যবেক্ষণে ভারত ইরানের বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে, ফ্লাইট চলাচলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কিন্তু ভারতের সঙ্গে একটা কিছু চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী নিষ্পত্তি হবে, সেটা ভারত বলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশে উগ্রবাদী মাধ্যমে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি উদ্বেগজনক ধারা প্রত্যক্ষ করছি। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন। ভারত কিন্তু সমস্ত ব্যাপারেই তারা যে কনসার্ন, এইটা এইসব প্রেস কনফারেন্সে তারা বুঝিয়ে দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এ ধরনের দায়সারা দৃষ্টিভঙ্গি কেবল উগ্রবাদী এবং অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধকে আরো গভীর করে। বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং নির্বাচনে অংশগ্রহণমূলক না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। মানে আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনূসের। আপনাদের যে খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে, সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে। খলিলুরের তার সঙ্গে আন্ডার সেক্রেটারি হুকার এইচ, তার সঙ্গে কথা হয়। তারপরেতে জেমসন গ্রিন, ইনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ, তার সঙ্গেও কথা হয়েছে। এখন এই যে বাংলাদেশের অন্তর্বর্তী নির্বাচন, সংখ্যালঘু নির্যাতন, তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনূসের আমলে, তাতে আমেরিকা প্রচন্ড খাপ্পা। কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে। এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে, তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ পুড়ছে। সেটা আমি আগেও আপনাদের বলেছি, সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার এইচ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি, এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি। তাকে 36 পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয়। বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈরতা সৃষ্টি ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী। এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে, তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনূস এবং তার শাসিত সরকারের অন্যান্য
প্রতিনিধিরা। ফলে ডক্টর ইউনূসের ওপরেতে তারা বেজায় খাপ্পা হয়ে রয়েছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে কি বলতে পারেন, এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।